আসসালামু আলাইকুম। আমরা প্রথম পর্বে ডাক্তার জাহিদ স্যারের কথা শুনলাম। এখন দ্বিতীয় পর্বে আমার যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো আমি ফেস করি, সেগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা স্যার, আমার যে প্রবলেমটা হয় সেটা হলো আমি প্রথম থেকে শুরু করি। আমি একটা নতুন কবুতর কিংবা কিছু কবুতর ঢুকানোর পরে সেই কবুতরের কি কি চিকিৎসা দেবো, এইটা হলো মেন। এইটা একটু আমাকে বলে দেন যে আপনি এই চিকিৎসাগুলো একটু করবেন। আচ্ছা, এটা একটা সুন্দর প্রশ্ন করছেন, আপনাকে ধন্যবাদ। তো এই জিনিসটা প্রাথমিকভাবে অনেকেই জানে না, অনেকেই এই জিনিসটা বুঝতে পারে না। সেটা হচ্ছে যে অনেকেই কবুতর খামারিরা যে কাজটা করে এটা খুবই ভুল একটা কাজ, যেটা করে যে তাদের বাজার থেকে মন মতো কিছু কবুতর কিনে এনে নিজেদের লফটে ঢুকায় অন্যান্য কবুতরের সাথে থাকে। তো দেখা যায় কয়েকদিন পর দেখা যায় অন্যান্য কবুতরগুলো এফেক্টেড হয়ে যায়। এটা কখনো করা উচিত না। যদি সে একজন অভিজ্ঞ খামারি হয় এবং সে বুদ্ধিমান হয়, তাহলে তার কখনোই নতুন কবুতর কেনার পর সরাসরি কখনো নিজের অন্যান্য কবুতরের বাসার যে কবুতর এগুলোর সাথে রাখা উচিত না। প্রথমে যেটা করতে হবে, ওদের থেকে দূরে রাখতে হবে, অন্য জায়গায় রাখতে হবে, অন্য রুমে অথবা অন্য সাইডে রাখতে হবে। রেখে প্রথমে যেটা করতে হবে, ওদেরকে আলাদা খাঁচায় খাবার পানি সবকিছু দিতে হবে। দেওয়ার পর ওদের প্রাথমিক যে জিনিসটা করতে হবে, আনার পর যেটা বায়োসিকিউরিটির ব্যাপারে আমি বলছিলাম, জীবাণুনাশক স্প্রেটা সেটা তো করতেই হবে। সেটা আনার পর প্রথমে একটু করে হালকা করে স্প্রে করে দিতে হবে, যাতে আপনি যেহেতু হাট থেকে যাচ্ছেন, হাট থেকে কবুতরগুলো আনতে চাচ্ছেন, হাটে বিভিন্ন ধরনের জীবাণু, বিভিন্ন ধরনের রোগের কবুতর থাকতেও পারে। তো সেই কারণে আপনার এই যে কবুতরটা আপনি আনতেছেন এটার সাথে যে কোনো জীবাণু নেই অথবা এটা যে রোগাক্রান্ত না, এটা কিন্তু আপনি জানেন না। তো আপনাকে আনার পর আপনাকে কিন্তু প্রথমে স্প্রে করতে হবে যে কোনো ভালো জীবাণুনাশক। আমি যেটা বলছি এর আগে মেনশন করছি, টিমসেন, ভাইরোসিড, যে কোনো একটা। তো স্প্রে করার পর ওকে আলাদা করে খাবার পানি দিতে হবে। দুইটা দিয়ে খাবার পানি সবকিছু দিয়ে আপনি একটু ওর মুভমেন্ট দেখবেন। ওর যদি মুভমেন্ট ঠিক থাকে, ওর চোখ দেখবেন, ওর ঠোঁট দেখবেন, ওর ভিতরে ফা করে দেখবেন ভিতরে সব ঠিক আছে কিনা, ভিতরে কোনো ক্যান্সার জাতীয় কোনো কিছু আছে কিনা, কোনো ধরনের ঘা আছে কিনা মুখে। হ্যাঁ, ইভেন কতদিন দেখবেন না, এটা আপনার কতদিন না, এটা আপনাকে প্রথম 24 ঘন্টা দেখতে হবে। প্রথম দিন একদিন আপনি তার ফিসিসটা দেখবেন, মানে পুপসটা দেখবেন, পায়খানাটা, খাওয়া দাওয়া সে করতেছে কিনা, সে কোথাও ঝিমাচ্ছে কিনা, মুভমেন্ট ঠিক আছে কিনা, এবং পায়খানাটা ফাইনালি যদি দেখেন সব কিছু ওকে আছে এবং তাহলে আপনি ওকে 24 ঘন্টা মনিটরিং এ রাখার পর আপনার অন্যান্য কবুতরের সাথে যোগ করে। আচ্ছা, এটা গেল প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন যেটা হলো, দেখা যাচ্ছে আচ্ছা বাংলাদেশে আমি যেটা মনে করি আমার কবুতর দিয়ে আমার একটা কবুতরের সমস্যা হয়, সেটা হলো কবুতর ঠান্ডা লাগে। এই ঠান্ডা জিনিসটা কেন লাগে? দেখা যাচ্ছে যে সিমটমগুলো হয়, নাক দিয়ে পানি বেরোয়, কোনোগুলার ঠান্ডা লাগার পরে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে কবুতরগুলো বাজে ধরনের পায়খানা করে, তারপরে দেখা যাচ্ছে ওইগুলো থেকে কাল হয়ে যায়, কিছু কবুতর মারা যায়। হ্যাঁ, এই জিনিসগুলোর প্রতিকার কি? এটা আসলে ঠান্ডা থেকেই ম্যাক্সিমাম রোগের সূত্রপাত হয়। তো দেখা গেল যে ঠান্ডা যে কোনো ভাবেই লাগতে পারে। এনভায়রনমেন্ট আমাদের দেশে যেহেতু এটা একটা কি বলবো নাতিশীতোষ্ণ দেশ, কখনো গরম, কখনো ঠান্ডা, কখনো ঝড়, কখনো বৃষ্টি, কখনো আবার রোদ। তো দেখা গেল মানুষ আমাদের মধ্যে অনেক ধরনের ঠান্ডা কাশি লেগে থাকে। তো স্বাভাবিক এই এত বারবার যখন ঋতু পরিবর্তন হয় তখন দেখা যায় একটা চেঞ্জ আসে, টেম্পারেচারটা তখন দেখা যায় যে আপ ডাউন করে কখনো। তো এইসব কারণে ওদের এফেক্টেড হয়, যে কারণে আপনার যেটা করতে হবে সবসময় রুমে একটা রুম থার্মোমিটার লাগাইতে হবে এবং আপনি ইস্যু করতে হবে যে না আমার রুমে, এটা যদি রুমের বাইরে হয়, হ্যাঁ রুমের বাইরে যদি হয়, যারা বাইরে পালে তাদেরকে একটু মনিটরিং এ রাখতে হবে সবসময়, যে কোনো, আমি যেটা এর আগেও বললাম যে কোনো কবুতর কি সে কি মুভমেন্ট কম করতেছে কিনা, খাওয়া দাওয়া কম করে দিচ্ছে, মানে সে রেগুলার যে খাওয়া দাওয়াটা করতো তার চেয়ে সে থেকে কমিয়ে দিচ্ছে কিনা খাওয়া দাওয়া, অ্যাবনর্মালিটি, এনি কাইন্ড অফ অ্যাবনর্মালিটি, কোনো ধরনের যদি অ্যাবনর্মালিটি সে দেখে, সাথে সাথে ওকে যাতে আলাদা আইসোলেটেড করে ফেলে এবং আলাদা খাঁচায় রাখে। এবং দেখা গেল যে এই রোগগুলা সাধারণত ঠান্ডার থেকে সূত্রপাত হয়ে দেখা যায় যে আস্তে আস্তে অন্যান্য রোগের দিকে ধাবিত হয়। তো ভাইরাল রোগগুলো সাধারণত ঠান্ডা থেকেই শুরু হয়। সেক্ষেত্রে আমার করণীয় কি, কিংবা অন্যান্য হ্যাঁ, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, যেটা আমি প্রথমে বলছি, রেগুলার ভ্যাকসিনটা প্র্যাকটিস করতে হবে, রেগুলার ভ্যাকসিন করে ফেলতে হবে কবুতর, আর বায়োসিকিউরিটি সুন্দরভাবে মেনটেন করতে হবে। এরপরও যদি লাগে তখন একজন ভালো ভেটেরিনারিয়ানের পরামর্শ নিয়ে। আপনি যেটা বলছিলেন যে যখন কোনো একটা কবুতর ইনফেক্টেড অবস্থায় আমরা পাবো বা আমরা খেয়াল করব যে কবুতরটা মনে হচ্ছে ইনফেক্টেড, তখন আমরা কবুতরটাকে আলাদা করে ফেলবো। তো এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ?
এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি যেটা বলতে চাই যে ভাইরাল ইনফেকশন যদি হয় তাহলে সেটা কিন্তু আপনার কন্টাজিয়াস হতে পারে, সংক্রমিত হতে পারে, একটা থেকে আরেকটাতে ছড়াতে পারে, যেটা কবুতরে হয় নর্মালি। বেশিরভাগ রোগী সংক্রমক রোগ, যেটা একটা থেকে একটাতে ছড়ায়। সে কারণে আপনার যখন কোনো কবুতর আপনি দেখবেন যে সে ইনফেক্টেড, কোনো কারণে কোনো ইনফেকশন হয়েছে, তখনই সাথে সাথে ওকে আলাদা করে ফেলবেন, একজন ভালো ভেটেরিনারি ডক্টরের পরামর্শ নেবেন, ওই অনুযায়ী ওকে ওষুধ সেবন করবেন। পাশাপাশি যেগুলো সুস্থ আছে সবাইকে মনিটরিংয়ে রাখবেন, ক্লোজ মনিটরিংয়ে। দেখবেন এর মধ্যে থেকে অন্য কোনোটা এফেক্টেড হচ্ছে কিনা। যদি কোনোটা এফেক্টেড হয় তাকেও ওইভাবে একই নিয়মে আইসোলেট করে ফেলতে হবে এবং ওই ডক্টরের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করতে হবে। স্যার, দেখা যাচ্ছে যে সবসময় ডাক্তারকে পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, কিংবা ডাক্তারের মোবাইল, ডাক্তারও তো বিজি থাকে, ডাক্তারও তো একটা অবশ্যই জব আছে, তো তার পাশে সে বিভিন্ন ফার্মগুলা কিংবা খামারগুলা পরিদর্শন করলো অফটে। তো দেখা যাচ্ছে যে একটা কবুতর আমি আইসোলেট করে ফেললাম, সরাই ফেললাম, কিন্তু তাকে কি মেডিসিনটা দিয়ে আপাতত আমি রাখতে পারবো আপনি আসা পর্যন্ত, কিংবা কি মেডিসিনটা দিলে আর তার যে সাথীগুলা ছিল ওগুলার এফেক্ট করবে না কিংবা ধরবে না, এই জিনিসটা আমি একটু বলবো। হ্যাঁ, সেই জন্যই আমি বলেছি যে আপনাকে প্রথমে আপনার যে সাইন সিমটমগুলো আছে, যেই সাইন সিমটমগুলো আপনি পাচ্ছেন কবুতরে রিসেন্ট, দেখলেন যে হঠাৎ করে আপনি এই কবুতরটাতে আপনি সব কিছুই মুভমেন্ট, তার খাদ্যাভ্যাস, তারপরে তার সবকিছু মিলে আপনি ডক্টরকে একটা ফোন দিতে পারেন। সে যদি আসতে না পারে তাকে একটা ফোন দিয়ে বললেন যে আমার কবুতরে এই সমস্যা, অথবা তাকে একটু, এখন তো অনেক আধুনিক যুগ, ফেসবুকের যুগ, ফেসবুকে আপনি কয়েকটা ভিডিও দিয়ে দিতে পারেন। ভিডিও দিয়ে আপনি তাকে নক করলেন, নক করার পর আপনি তার কাছে সে সাইন সিমটমগুলো শুনে অথবা দেখে আপনাকে ওই অনুযায়ী ওষুধ কিছু সাজেস্ট করে দিতে পারে। তো সে অনুযায়ী আপনি খাওয়াইতে পারেন, সেটাই বেস্ট ওয়ে হবে আর কি, যদি কোনো ডাক্তার সরাসরি না আসে। আচ্ছা, তারপরে দেখা যাচ্ছে যে কবুতরের খাদ্য অভ্যাসের ভিতর দেখা যাচ্ছে যে কিছু কবুতরের মাঝে মধ্যে পেটে গ্যাস ফর্ম করে, ফুলে থাকে, ফুলার থেকে আস্তে আস্তে সে মানে মারা যায়। এইটা কেন হয়? হ্যাঁ, এটা হচ্ছে খাদ্যাভ্যাস অনেক সময় চেঞ্জ, হঠাৎ করে অনেকে চেঞ্জ করে ফেলে। কিছু খাদ্যাভ্যাস চেঞ্জের ক্ষেত্রে দেখা যাবে যে একটা পাখিকে অথবা কোনো কবুতরকে যদি আপনি একটা খাদ্য দীর্ঘদিন খাওয়ান, সে যদি অভ্যস্ত হয়ে যায়, তারপর হঠাৎ করে যদি আপনি চেঞ্জ করেন খাদ্যটা, তখন এটা হতে পারে। আর ফার্স্টলি যেটা হয়, এটা সেকেন্ডলি, বাট ফার্স্টলি যেটা হয় সেটা হচ্ছে যে এই গ্যাসের যে ব্যাপারটা, এটা আমরা শীতকালে বেশি দেখি। শীতকালে কবুতরের মধ্যে, পাখির মধ্যে গ্যাসের সিমটমটা বেশি হয়। কারণ হচ্ছে শীতকালে আমরা একটু যেটা করি যে সাধারণত কবুতরের খাঁচাগুলা, কবুতরের যে লফটগুলা সাধারণত চারিদিক থেকে একদম ঢেকে রাখি, যাতে 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 শীত না হয়, তাদের ঠান্ডা যাতে না লাগে। তো এটা করলে যেটা হয় যে ভিতরে একটা গ্যাস ফর্ম হয়। গ্যাস ফর্ম হলে তখন এদের ওই অনেক সময় দেখা যায় তলপেটে পানি জমে যায়, অ্যাসাইটিস বলা হয় এটাকে। তো এই অ্যাসাইটিস রোগটা খুবই খারাপ। এটা সাধারণত দেখা যায় বদ্ধ অবস্থায় রাখলে, যখন কোনো বাতাস যখন চলাচল করতে না পারে, ট্রান্সফার হতে না পারে, তখনই এই সমস্যাটা হয়। যে কারণে ওই যে আমি যেটা বললাম যে বায়োসিকিউরিটিটা শীতকালে যেভাবে মেনটেন করতে হবে, সেটা আপনারা সুন্দর মতো মেনটেন করবেন। কখনো খাঁচা চারদিক থেকে ঢেকে রাখবেন না, অন্তত একটা সাইড খোলা রাখবেন যাতে আলো বাতাস ঠিক মতো পাস হতে পারে। আর ভিতরে কখনো যাতে গ্যাস জমে, অ্যামোনিয়া গ্যাস জমে অথবা যে কোনো ধরনের গ্যাস যাতে না জমে সেভাবে। আচ্ছা স্যার, একটা কবুতরকে পারফেক্ট মানে ব্রিডিং করার টাইমটা কেমন? মানে এই টাইমটা যে ব্রিডিং করলে এই কবুতরটা ডিম পাড়ার সাথে সাথে কবুতরটার পায়ে কোনো সমস্যা, কিংবা সে নুচি হয়ে যায়, দেখা যাচ্ছে পা ব্যথা পড়ে, পায়ে এক পায়ে দাঁড়ায়, কিংবা সে ডিম পাড়তে কষ্ট হয়ে যায়, ডিমটা বের হয় না, তো একটা পারফেক্ট টাইমটা কখন, যে এই টাইমটার ভিতরে জোড়া মানে তাকে ব্রিডিং এ দিতে হবে, এবং ব্রিডিং এ দেওয়ার আগে তাকে কি কি ওষুধ সেবন করে দিতে হবে, কিংবা কি কি ব্যবস্থা নিলে সে পারফেক্ট হবে? তার বাচ্চাগুলা দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে দেখা যায় তার বেবিগুলা একটু বড় হয়, যখন খাওয়া শিখে তখন দেখা যাচ্ছে তার এই গলার এখানে একটা টিউমারের মতো ফুলে যায়, তো নিচে আবার দেখা যাচ্ছে যে গ্যাস হয়ে যায়। সে যে দানাটা খায়, টিউমারের উপরে 2-4টা দানা থাকে, কিন্তু সে ভিতরে নিতে পারে না। এটা কেন হয়? এটার প্রতিকারটাকে একটু বলে দেবেন। আচ্ছা, ধন্যবাদ। আসলে এই ব্রিডিং করার আগে এবং ব্রিডিং করার পরে কিছু নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি কারণে কবুতরে বিভিন্ন ধরনের সমস্যা হয়। যাতে এই ধরনের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি না হয় কবুতরে, এটা সবার ক্ষেত্রে হয় না, কিছু কিছু কবুতরে হয়। অনেকে বলে যে আমি তো কবুতরে কোনো ধরনের নিউট্রিশনাল মেডিসিন খাওয়াই না, কোনো ধরনের কোনো নিউট্রিশনাল সাপ্লিমেন্টও দেই না,
আমার কবুতর তো কখন এরকম হয় না। হ্যাঁ ঠিক আছে, স্যার একটু কবুতরের ডিস্টার্ব করি, সেটা হলো যে আপনি যে মানে বৈজ্ঞানিক যে নামগুলো বলতেছেন এগুলো যদি নরমাল ভাবে বুঝাই দেন যে নিউট্রিশন কিংবা হ্যাঁ। এটা আমাদের যে কবুতর প্রেমীরা আছে অনেকে বুঝতে সমস্যা হয়। আচ্ছা আচ্ছা। তো এই জিনিসগুলো একটু না আমি যেটা বাংলাতে বলতেছি হ্যাঁ, এটা বাংলায় একটু- যেটা পুষ্টিহীনতায় ভোগে অনেক কবুতর, কিন্তু অনেকে বলে যে পুষ্টিহীনতা তার কবুতরে হয় না। হ্যাঁ এটা হতেই পারে, অনেক যারা কিনা ভালো মতো খাদ্যটার মধ্যে যদি পরিমাণ মতো পুষ্টিগুণ থাকে তাহলে অনেক সময় কবুতরের সমস্যা হয় না, কিন্তু সবসময় তো আমাদের দেশে যে খাদ্যটা পাওয়া যায় কবুতরের অনেক সময় সেই পুষ্টিগুণগুলো থাকে না। সেই কারণে যেটা করতে হয়, এছাড়াও পুষ্টিগুণ থাকলেও এক্সট্রা কিছু নিউট্রিশনাল মেডিসিন দিলে ওদের ভালো হয়। তো সে কারণে আপনি কিছু ভিটামিন দিতে পারেন কবুতর এটা কি ব্রিডিং এ breeding দেওয়ার এর আগে। আগে হ্যাঁ ব্রিডিং এর আগে কিছু ভিটামিন দিতে পারেন, যেখানে কিনা ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন বি1, বি2, ভিটামিন ডি, ক্যালসিয়াম, লাইক মিনারেলস, ভিটামিনস এবং অ্যামাইনো অ্যাসিড সব কিছুই থাকবে। আচ্ছা স্যার, আপনি যে এইগুলা সিমটমগুলো দিলেন এইগুলা কি মানে আমাদের যে সাধারণ যে প্রবাসী ভাইরা স্টুডেন্টরা এরা আপনাকে যখন ফোন দিবে, আপনার যদি প্রয়োজনে যখন ফোন দিবে কিংবা আপনাকে লফটে ডাকবে, তখন আপনি এগুলা প্রেসক্রিপশনে লিখে দিবেন যে এই এই ভিটামিনগুলো খাওয়া, তখন আপনি স্পেসিফিক নামগুলো দিয়ে দিবেন, তাই হ্যাঁ তো? জি। আচ্ছা ঠিক আছে। এখন মানে আপনি বলেন যে এই এই সমস্যার কারণে আমি নামগুলো বলতে পারছি না কিংবা চাচ্ছি না, কিংবা কেন বলতে চাচ্ছেন বলছেন না নামগুলা, এইটাই না বলে দেন। নাম আমি বলতেছি, আপনি বুঝতে পারেন নাই। নাম তো আমি বলে দিচ্ছি। আমি যেটা বলছি যে মাল্টিভিটামিন, অ্যামাইনো অ্যাসিড এবং মিনারেলের সমন্বয়ে যে জিনিসটা আছে এগুলো সব কোম্পানিরই আছে। আমি যদি এখন হাতে গোনা দুই একটা নাম বলি, যেমন বেশ কয়েকটা কোম্পানির দেখা গেল যে মাল্টিভিটামিন হিসেবে আছে, যেমন গ্লোবের আছে মাল্টিভেট ডব্লিউএস, রেনা ডব্লিউএস, তারপরে ম্যাক্সিফোর্ট আছে, তারপরে প্যানামিন আছে, এখানে ভিটামিনের সাথে অ্যামাইনো অ্যাসিডও আছে। তারপর দেখা গেল যে আসলে সব কোম্পানিরই মাল্টিভিটামিন, অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ তারপর আমাদের কি মেডিসিনগুলো করতে হবে, আছে। স্যার? তো আমি স্পেসিফিকলি একটা নাম দুইটা নাম বলতে চাচ্ছি না। দেখা গেল যে একটা কোম্পানির আমি বলবো, দেখা গেল যে অন্য কোম্পানিরা বলবো যে আমাদেরটা কেন বললেন না। তো আসলে এটা সবারই আছে এই মেডিসিনগুলো, এই জন্য আমি শুধু জেনারিকটা বলে যাচ্ছি যে কিছু ভিটামিন, মিনারেল হ্যাঁ। যে তারপরে ঘাটতিটা হয় বিডিং এ এটা দেওয়ার আগে হলে এগুলা আমাকে পরিমাণ মতো ই করে দিতে হবে, তারপরে বিডিং এ দিতে হবে। হ্যাঁ। আর বাচ্চার যে সমস্যাটা কথা বললাম যে হ্যাঁ, বাচ্চা বাচ্চা যে সমস্যাটা হয়, যেটা হয় যে অনেকেই এই জিনিসটা বুঝতে পারে না, নতুন যারা খামারি তারা এই জিনিসটাই বুঝতে পারে না। যেটা হচ্ছে যে কবুতর বাচ্চা যখন ফুটায়, প্রথম বাচ্চাটার পরে দেখা যায় যে অনেকগুলো বাচ্চা, পরের যে বাচ্চাগুলো আছে ওগুলো সাধারণত মারা যায়, অথবা কোনো বাচ্চাই টিকে না। এটার প্রধান কারণ হচ্ছে যে কবুতর যখন আপনার বাচ্চা ফুটানোর পরে ওরা যেটা করে ন্যাচারালি আবার ওরা ম্যাটিংয়ে চলে যায়। তো ম্যাটিংয়ে করলে যেটা হয়, কবুতরের বাচ্চাকে তখন ওরা আর খাওয়াইতে চায় না। তো না খাওয়াইতে পারলে দেখা যায় যে ওই ছোট বাচ্চাটা তখন না খেতে পেয়ে মারা যায়। এটা হলো প্রথম, যে কারণে যেটা করতে হবে, মেল ফিমেল বাচ্চা ফুটার পরপরই আলাদা করে দিতে হবে। দেখবেন যে ফিমেলটাকে সাধারণত ভিতরে রেখে মেলটাকে আলাদা করে দিবেন। তারপরে বাচ্চা যখন একটু বড় হবে, ওরা যখন নিজে নিজে খাওয়া শুরু করবে, তো তখন আবার মেলটাকে আপনি ফিমেলের সাথে দিয়ে দিবেন। এতে দুইটা কাজ হবে, একটা হলো আপনার বাচ্চাটা ঠিকমতো বেড়ে উঠবে, আর আরেকটা হচ্ছে যে ওরা একটা রেস্ট পাবে। কারণ বারবার ম্যাটিং করলে ওরা শরীর দুর্বল হয়ে যায়, ওদের শরীর দুর্বল হয়ে যায়, উইকনেস চলে আসে। বারবার ম্যাটিং করলে ওদের বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে। যেমন ওই যে উনি একটু প্রশ্ন করছিল যে ডিম পাড়ার পর কেন বসে যায়, তারপরে অনেক সময় দেখা যায় যে ডিম আটকে যায়। এই যে প্রবলেমগুলো, এগুলো আসলে ঘন ঘন ম্যাটিং করার ফল। ঘন ঘন ম্যাটিং করার ফল, বাচ্চা ঠিকমতো বাচ্চা হওয়ার আগেই আবার ম্যাটিং করে ফেলে, বাচ্চা ফুটার পরপরই আবার ম্যাটিং হয়। তো এই জন্য একটা রেস্ট দিতে হবে, একটা পারফেক্ট। আপনি যেটা বলতে চাচ্ছেন যে আপনার ব্রিডিংটা আপনার ঘন ঘন যাতে না হয়, হ্যাঁ, একটা নির্দিষ্ট এনশিওর করতে একটা নির্দিষ্ট হবে যে একটা একজোড়া নির্দিষ্ট বাচ্চা সময়ের জন্য রেস্ট ফুটলো, দিতে হবে। সেই বাচ্চাটা বড় হলো, সেই বাচ্চাটা বড় হয়ে বের হয়ে গেল, মাঝখানে 1 থেকে 1.5 মাস বা 2 মাসের হ্যাঁ। একটা গ্যাপ গেল, হ্যাঁ। গ্যাপের পরে আবার তাদেরকে আমরা তাদেরকে ব্রিডিং এ আবার দিলাম। তাদেরকে এটা তো এটা কিন্তু আমরা হলো maintain করতে বাচ্চা না পারি। খাওয়ানোর জন্য। আমি বলছি হ্যাঁ, আরেকটা, আমি এখনো শেষ হয়নি। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে, এটা হলো একটা কারণ, এটা একটা কারণ, কিন্তু আরো একটা কারণ আছে, যেটা হচ্ছে বাচ্চা দেখা গেল যে খাওয়াচ্ছে ঠিক মতো ইয়ে করতেছে, কিন্তু তারপর মারা যাচ্ছে। তো মারা যাওয়ার অনেকগুলো কারণ থাকে। যেমন ধরেন ভার্টিক্যালি যে ট্রান্সমিটেড যে ডিজিজগুলো আছে, যেটা প্যারেন্টস থেকে বাচ্চাতে যায়, ওগুলো একটা বড় কারণ। তো দেখা যায় যে প্রথম দিকের বাচ্চাগুলোতে একটু ইকোলাই প্রবলেম থাকতে পারে,
অথবা ওদের ভিতরে কোনো ধরনের যদি মা থেকে কোনো জীবাণু যদি ভার্টিক্যালি ট্রান্সমিট হয়, সেটার কারণেও হতে পারে, যে কারণে বাচ্চার বয়স 1 দিন থেকে শুরু করে 30 দিন পর্যন্ত এই যে রিস্কি টাইমটা, এই টাইমটাতে কিছু সুনজর দিতে হবে। যেটা প্রথমে বললাম ওটা করতে হবে। যদি মেল ফিমেলের মধ্যে যেই বন্ডিংটা ওটা একটু আলাদা করে দিতে হবে কিছু সময়ের জন্য, যাতে বাচ্চাকে ঠিকমতো খাওয়া দাওয়া করায়। পাশাপাশি ওদেরকে কিছু প্রোবায়োটিক দিতে হবে। প্রোবায়োটিকে যেটা করে যে ভিতরে ইন্টেস্টাইনে যদি কোনো ধরনের অপকারিত মানে খারাপ ব্যাকটেরিয়া আছে, ওই খারাপ ব্যাকটেরিয়াগুলোকে ইনগালফ করে, মানে খেয়ে ফেলে উপকারী এবং উপকারী ব্যাকটেরিয়া তার কি করে ইন্টেস্টাইনটাকে খাওয়ার জন্য আস্তে আস্তে ত্বরান্বিত করে। আর দেখা গেল যে আস্তে আস্তে যখন সে একটু বড় হবে, তখন তাকে কিছু ভিটামিন B1 B2 সংবলিত যে যে মেডিসিনগুলো আছে এগুলো দিতে হবে। অনেক সময় দেখা যায় যে বাচ্চা প্যারালাইসিস হয়ে যায়, অনেক সময় দেখা যায় যে প্যারালাইসিস হয়ে মারা যায়। তো এই জিনিসটা সাধারণত 4 থেকে 5 দিন বয়সে ভিটামিন B1 B2 একটা কোর্স করানো যেতে পারে 3 দিনে। তারপর দেখা যায় যে একটা বাচ্চাতে যে সমস্যাটা হয়, পক্স হয়, পিজিয়ন পক্স যেটাকে বলি আমরা, মশা এটার বাহক হিসেবে কাজ করে। তো এটার কারণে দেখা যায় অনেক কবুতরের বাচ্চা মারা যায় প্রথমে। তো এই পক্সের একটা টিকা আছে যেটাকে পিজিয়ন পক্স টিকা বলা হয়। এই টিকাটা আপনারা ঠিক সময় যদি ওদেরকে প্রদান করেন তাহলে বাচ্চাকে না বাবা মা? অবশ্যই বাচ্চাকে প্রদান করলে তার এই সমস্যা থেকে মানে রেহাই পাওয়া যাবে। আর যদি পক্স হয়ে যায় তখন সেটাকে ট্রিটমেন্ট করতে হবে, প্রপার ট্রিটমেন্ট, একদম ভালো। আপনি প্রোবায়োটিক্সের কথা বলছিলেন, প্রোবায়োটিক্সটা আমরা কি ফর্মে পেতে পারি বাজারে? পাউডার ফর্মে পেতে পারেন, লিকুইড ফর্মে পেতে পারেন, 2 ফর্মে পেতে পারেন। এটা কি ভেটেরিনারি দোকানে যে বললেই হবে যে প্রোবায়োটিক্স চাচ্ছি? প্রোবায়োটিক্স তো ডাইরেক্ট, হ্যাঁ অবশ্যই এটা বললে হবে। যারা বুঝে তারা তো বুঝবেই, আর যারা না বুঝে তাদেরকে আপনি বলতে পারেন যে আমাকে বিভিন্ন কোম্পানির আছে, কিন্তু আমি আসলে তো স্পেশালি নাম মেনশন করলে। আচ্ছা, যদি একটু জেনেরিক গুলা বলেন আমাদের। না, জেনেরিক আসলে এটা হচ্ছে যে প্রোবায়োটিক, জেনারিকটাই হচ্ছে প্রোবায়োটিক। এখন ব্র্যান্ড নেম যদি আমি বলি, প্রোবায়োটিক নামেই এটা পাওয়া যায়। প্রোবায়োটিক নামে পাওয়া যায় না, ব্র্যান্ড নেমে। প্রোবায়োটিক বললে তারা আমাদেরকে বিভিন্ন ব্র্যান্ডের অফার করতে পারে। অনেকে বুঝবে, অনেকে বুঝবে না। তো সেক্ষেত্রে ভালো বাজারে যে ভালো যে একটা প্রোবায়োটিক আছে, সেক্ষেত্রে আপনার প্রোটেক্সিন আছে যেটা এলাঙ্কো করছে মার্কেটে। তারপরে রেনাটার একটা প্রোবায়োটিক কম্বাইন্ড আছে যেটার নাম হচ্ছে পোল্ট্রিস্টার সল। এই যে ওষুধগুলো আছে এগুলো ইউজ করতে পারেন। তারপরে আরেকটা যে ব্যাপারটা আমি একটু শেয়ার করি, তো বাচ্চাদের ছোট থাকতে যেই মানে সমস্যা আরেকটা হয়, সে ডাইজেশনের সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা ওই যেই বদহজম অথবা এই টাইপের কিছু মেডিসিন রাখতে পারেন, লাইক এনজাইম দিতে পারেন ওদেরকে। এনজাইম বিভিন্ন কোম্পানির আছে, বললেই হবে যে বাজারে গিয়ে বললেই হবে যে আমাদের একটা এনজাইম দেন, ভালো এনজাইম দেন। তো সাধারণত ভালো কোম্পানির একটা আপনার এনজাইম। তাহলে স্যার আমার লাস্ট কোশ্চেনটা আমি পাইনি, সেটা হলো কবুতরের পেটটা, বাচ্চা যখন খাওয়া ধরে তখন ওর পেটটা ফুলে যায়, এখানে গলার এই দিক দিয়ে একটা গোটার মতো হয়ে যায়, কবুতরের দানাটার ভিতরে নামে না, মানে থলিতে এখানে থাকে, তারপর আস্তে আস্তে সে পেটটা ফুলে গ্যাসের মতো হয়ে মারা যায়। এইটার প্রতিকার করবেন, একটু শর্টকাটে বলে দিবেন, অনেক টাইম হয়ে গেল। আচ্ছা, এটা আসলে খুব রেয়ার কেস। এটা সব কবুতরের বাচ্চাতে সম্ভবত হয় না, এটা হয়তো মাঝে মধ্যে কোনো বাচ্চাতে হয়। তো এটা যেটা হয়, এটা আসলে একটা ওদের যে রেসপিরেটরি ট্র্যাক্টে যে যদি কোনো ধরনের সমস্যা হয় সেখান থেকে হয়। ওই রেসপিরেটরি ইনফেকশন যদি হয়, সেটা তখন তার আস্তে আস্তে ছড়ায়া পড়ে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে, এবং তখন সে ঠিকমতো প্রপার ডাইজেস্ট করতে পারে না, ঠিকমতো খেতে পারে না, তার বিভিন্ন জায়গায় সমস্যা হয়। সেই কারণে আপনার দেখা গেল যে একটা সময় পেটটা ফুলে যায়, পেটটা ফুলে সে মারা যায়। এটা হচ্ছে এটার মানে এই রোগটার ধরন। তো এই জন্য যেটা করতে হবে যে আপনার যখনই যদি এই ধরনের কোনো প্রবলেম ফেস করেন, সাথে সাথে একজন ভালো ভেটেরিনারিয়ানের পরামর্শ নেবেন, ওই অনুযায়ী আপনার পরামর্শ করবেন। আচ্ছা স্যার, এখন আমার মূল ইটা হলো যে এটা তো একটা শর্টকাটে একটা ছিল, তো কবুতরের বিভিন্ন ধরনের প্রবলেম হয়, বিভিন্ন হয়। সেই ক্ষেত্রে যদি আমাদের যে প্রবাসী ভাইরা কিংবা আমাদের স্টুডেন্ট ভাইরা আপনাকে যদি আপনার সাথে যদি পরামর্শ চায় কিংবা আপনাকে তার লফটে ভিজিট করতে চায়, সেই ক্ষেত্রে আপনার নাম্বারটা কি আপনি একটু কাইন্ডলি একটু সুন্দরভাবে বলে দিবেন?
জি, ধন্যবাদ আপনাদেরকে সবাইকে। তারপর আমি পরিশেষে আপনাদের কে এতটুকু বলতে পারি যে যদি কোনো ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা অথবা দেশীয় কোনো খামারি ভাইয়েরা অথবা যে কোনো পাখি পালক ভাইয়েরা কোনো ধরনের সমস্যায় পড়েন অথবা আমাকে সরাসরি ভিজিট করাতে চান আপনাদের খামার, তাহলে আমার নাম্বার টাতে এই নাম্বারটায় ফোন করে যোগাযোগ করবেন আমার সাথে। আমি নাম্বারটা আপনারা একটু লিখে রাখতে পারেন, অথবা এই যে কার্ডে শো করতেছে আমার নাম এবং নাম্বার, আপনারা এই নাম্বারে যোগাযোগ করেন যদি কোনো ধরনের ভ্যাকসিনেশন, ট্রিটমেন্ট অথবা যে কোনো ধরনের প্রবলেমে আপনারা আমাকে ফোন দিতে পারেন যে কোনো সময়। আচ্ছা স্যার, শুধু দর্শক মণ্ডলী, আমি মানে এখন সময় স্বল্পতার কারণে সব কিছু জিজ্ঞেস করতে পারি না, আমার আরও অনেক কোশ্চেন ছিল। তো ইনশাল্লাহ আপনারা আপনাদের যেই প্রবলেম হবে আপনি ডাক্তার জাহিদ স্যারের সাথে, জাহিদ আলম স্যারের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আমি চাই আমার দেশের কবুতর বাড়ুক, আমার দেশের কবুতরকে আরও বিল্ড আপ হোক, যে আমরা প্রবলেমের জন্য আমাদের যেসব বিটগুলো নষ্ট হয়ে যায় সেই বিটগুলো মানে সুন্দর থাকুক। তো আমার এই প্রচেষ্টা যদি ভালো থাকে ইনশাল্লাহ আপনারা আমাকে সাবস্ক্রাইবার করবেন, আমার ভিডিওটা শেয়ার করবেন এবং আমাকে আরও কমেন্ট করে জানাবেন যে আর কি কি বিষয়ে কি করা যায়। তো আজকে এই পর্যন্ত রাখি। আসসালামু আলাইকুম।